জনগণকে বুঝাইতে পারবো যে সত্যকে আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে সেই তথ্য খুঁজে বের করে মানুষের মাঝে ছড়াই দেওয়াটাও আমাদের একটা বিপ্লবী কাজ। এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন আপনার পরিবার, আপনার বন্ধুদের সাথে। হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, টুইটারে হোক, যেভাবে হোক শেয়ার করবেন। এই লুকায় রাখা সত্য সবার জানা দরকার। 2024 সালের 3রা অগস্ট শনিবার। স্বৈরাচারের পঞ্জিকায় এটি অগস্টের 3 তারিখ হলেও বুলেটের ভয় জয় করা মুক্তিকামী ছাত্র জনতার ক্যালেন্ডারে এই দিনটি ছিল রক্তক্ষরা জুলাইয়ের ধারাবাহিকতায় 34শে জুলাই। আগের দিন 2রা অগস্ট দেশজুড়ে চলা দ্রোহযাত্রা ও 4ঠা অগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণার পর 3রা অগস্ট পুরো বাংলাদেশ এসে থমকে দাঁড়ায় এক মোহনায়। 9 দফা নয়, সংস্কার নয়। এই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের লোহা কংক্রিটের স্তম্ভগুলো সাক্ষী হয় এক নতুন বাংলাদেশের জন্মের। লক্ষ লক্ষ মানুষের বজ্রমুষ্টির সামনে দাঁড়িয়ে এই দিন ঘোষিত হয় এক ঐতিহাসিক পরোয়ানা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা। একই সাথে ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটোরিয়ামের ভেতরে তরুণ সেনা কর্মকর্তাদের এক অভূতপূর্ব বিদ্রোহে নির্ধারিত হয়ে যায় স্বৈরাচারের অন্তিম ভাগ্য। কিভাবে রাজপথ এবং সেনানিবাসের জোড়া ধাক্কায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো একটি স্বৈরাচারী শাসনের অবসান নিশ্চিত হয়েছিল, তাই নিয়ে আমাদের আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারি। তেসরা অগস্ট সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা, মুষলধারে বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি কিংবা স্বৈরাচারের বন্দুকের নল কোনো কিছুই দমাতে পারেনি টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেলা 3টায় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের কথা থাকলেও দুপুর 1টার মধ্যেই শহীদ মিনার চত্বর ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস রূপ নেয় এক জনসমুদ্রে। জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন। জনস্রোত দোয়েল চত্বরের পূর্ব, জগন্নাথ হলের পশ্চিম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের দক্ষিণ এবং শিববাড়ি মোড়ের উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুধু শিক্ষার্থীরাই নন, এই দিন রাজপথে নেমে আসেন লাখো সাধারণ অভিভাবক, প্রথিতদশা ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং দিনমজুর। এই এলাকাগুলো দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বাতাসে ভাসতে থাকা সেই ক্ষোভের বারুদ জানান দিচ্ছিল বাঙালি জাতি আজ তাদের চূড়ান্ত ফয়সালা করতে ঘর ছেড়ে রাজপথে নেমে এসেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল সমাবেশের পাশাপাশি সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে পুরো রাজধানী। বিক্ষোভকারীরা সকাল থেকেই বাড্ডা, রামপুরা এবং বনশ্রীতে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় চালানো গণহত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। রামপুরা বাড্ডা সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বিকেলে ছাত্ররা লাঠিসোঁটা হাতে সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মিরপুর রোড অবরুদ্ধ করে ফেলে। এ সময় মিরপুর 10 গোলচত্বরে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও মিরপুরের DOHS এলাকায় এক বিশাল সমাবেশ করে আন্দোলন চলাকালে নির্বিচারে ছাত্র হত্যার বিচার দাবি করেন। পুরো ঢাকা শহর তখন স্বৈরাচারের হাত থেকে মুক্তির এক অভিনব দুর্গ। রাজপথ যখন 1 দফার স্লোগানে কাঁপছে, ঠিক দুপুর 1:30টায় ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটোরিয়ামে শুরু হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাগ্য নির্ধারণী বৈঠক। দেশের সব ক্যান্টনমেন্ট থেকে সরাসরি অথবা ভার্চুয়ালি অংশ নেন হাজার হাজার সেনা কর্মকর্তা। তীব্র আন্দোলনের মুখে 19শে জুলাই মধ্যরাত থেকে দেশের সেনাবাহিনী মোতায়েন থাকলেও পুলিশ, র্যাব ও বিজিবির গুলিতে নিহত হয়েছিল কয়েকশো প্রাণ। পুরো দেশ তাকিয়েছিল সেনাবাহিনীর দিকে। তারা কি স্বৈরাচার রক্ষায় জনগণের উপর গুলি চালাবে, নাকি রক্তপাত থামাতে এগিয়ে আসবে? এই সংকটের মাঝে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার প্রথম অফিসার্স অ্যাড্রেস শুরু করেন। 30 মিনিটের উদ্বোধনী ভাষণে তিনি ব্যাখ্যা করেন কেন সরকারের নির্দেশে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, সংকটময় মুহূর্তে সরকার চাইলে আমরা মোতায়েন হতে বাধ্য। তবে তিনি স্পষ্ট করে যোগ করেন, সেনারা কোনো সাধারণ নাগরিককে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনারা কোথায় কত রাউন্ড গুলি ও ফাঁকা গুলি ছুড়েছে তার পরিসংখ্যানও দেন তিনি।
ভাষণের এক পর্যায়ে সেনাপ্রধান পরিস্থিতির গভীরতা বোঝাতে দুটি গানের কথা উল্লেখ করেন। প্রথমটি ছিল, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে তিনি এই সংকট ডাকেননি, বরং সংকট নিজেই সেনাবাহিনীর সামনে এসে দাঁড়িয়েছে। এরপর তিনি প্রয়াত আইয়ুব বাচ্চুর আরেকটি বিখ্যাত গানের লাইন, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, উল্লেখ করেন, যা মিলনায়তনে উপস্থিত সকল সেনা কর্মকর্তাই অত্যন্ত আবেগঘনভাবে উপলব্ধি করেন। এরপর শুরু হয় মাঠ পর্যায়ের তরুণ অফিসারদের বক্তব্য। এক তরুণ অফিসার ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনায় টহলরত সেনাদের উদ্দেশ্যে আন্দোলনকারীরা যে অপমানজনক শব্দ ব্যবহার করেছে তা স্বাধীন বাংলাদেশে কখনো শোনা যায়নি। কিসের জন্য, কার জন্য আমরা এই গালি শুনব? সবচেয়ে আবেগঘন পরিস্থিতি তৈরি হয় যখন রাজশাহীর মেডিকেল কোরের এক নারী অফিসার বাংলায় লেখা একটি চিঠি পাঠ করে শোনান। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, দেশের প্রতিটি মা আজ এই মৃত্যুর জন্য কাঁদছে। তিনি তার প্রতিবেশী বীর শহীদ মীর মুগ্ধর কথা উল্লেখ করেন, যে মুগ্ধ উত্তরায় আন্দোলনকারীদের পানি বিলাতে গিয়ে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। এই বক্তব্যে পুরো হেলমেট হলো এক গভীর স্তব্ধতায় ডুবে যায়। তরুণ অফিসাররা দৃঢ়ভাবে বলেন, নিজেদের জনগণের ওপর আর কোনো গুলি নয়। সেনাপ্রধানও জুনিয়রদের আত্মবিশ্বাস দেখে ঘোষণা দেন, এখন থেকে কোনো গুলি নয়, সেনাবাহিনী সর্বাগ্রে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করবে। সেনানিবাসের এই রুদ্ধদ্বার বিদ্রোহের খবর যখন গণভবনে পৌঁছায়, তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার পায়ের তলার মাটি সম্পূর্ণ সরে যায়। ৩ অগস্ট সকালেই তিনি এক চরম ভণ্ডামির আশ্রয় নেন। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসে তিনি দেশের মানুষকে দেখানোর জন্য বলেন, গণভবনের দরজা খোলা, আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই এবং তাদের কথা শুনতে চাই, আমি কোনো সংঘাত চাইনি। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু ততদিনে এই খুনি হাসিনার হাত শত শত শিশুর রক্তে রঞ্জিত। তাই তার এই সংলাপের প্রহসনকে দেশবাসী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। যারা আমাদের রক্ষক, তারাই যদি আমাদের বুকে গুলি করে, তাহলে আমরা যাব কোথায়? এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি। আর ঠিক বিকেল ৫টার দিকে আসে সেই মাহেন্দ্রক্ষণ। শেখ হাসিনার সংলাপের আহ্বানকে পায়ের নিচে পিষে ফেলে লক্ষ লক্ষ মানুষের সামনে মাইক হাতে নেন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের কণ্ঠ থেকে প্রতিটি শব্দ যেন স্বৈরাচারের কফিনে এক একটি পেরেক ঠুকে দেয়। নাহিদ ইসলাম বজ্রকণ্ঠে ঘোষণা করেন, যেহেতু এই সরকার নির্বিচারে গণহত্যা চালিয়েছে, আমাদের শিশুদের বুক ঝাঁঝরা করেছে, তাই এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। আমরা শুধু শেখ হাসিনার নয়, সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করছি। একই সাথে আন্দোলনের সময় হওয়া সকল হত্যাকাণ্ড ও অপহরণের জন্য শেখ হাসিনার ফাঁসি ও বিচার দাবি করছি। আমাদের দাবি এখন মাত্র একটি, শেখ হাসিনার পদত্যাগ এবং এই স্বৈরাচারী ও ফ্যাসিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ। খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। এই ঐতিহাসিক কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে দলে দলে ঢাকায় আসার চূড়ান্ত আহ্বান জানানো হয়। এই একটি ঘোষণাই স্বৈরাচারের রাতের ঘুম হারাম করে দেয়। এক দফার এই ঘোষণার সাথে সাথে পুরো শহীদ মিনার প্রকম্পিত করে লাখো মানুষ একযোগে 2 হাত মুষ্টিবদ্ধ করে আকাশপানে ছুড়ে দেয়। সন্ধ্যা ৬টার দিকে সমাবেশ শেষ করে বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয় এবং সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড় সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলে। দফা ঘোষণার পরপরই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের উদ্দেশ্যে ১৫ দফার এক ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করেন। এই দফাগুলো ছিল ফ্যাসিবাদের অর্থনৈতিক ও প্রশাসনিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দেওয়ার ব্লুপ্রিন্ট। ১. কেউ কোনো কর বা খাজনা দেবেন না।
2. কেউ কোনো ইউটিলিটি বিল, গ্যাস, পানি, বিদ্যুৎ পরিশোধ করবেন না। 3. সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা সম্পূর্ণ বন্ধ থাকবে। 4. মানুষ অফিসে যাবে না, তবে মাস শেষে বেতন সংগ্রহ করবে। 5. সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। 6. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে 1 টাকাও রেমিটেন্স পাঠাবেন না। 7. জনগণ সব ধরনের সরকারি সভা, সেমিনার ও অনুষ্ঠান সম্পূর্ণ বয়কট করবে। 8. বন্দরের শ্রমিকেরা কোনো ধরনের পণ্য খালাস করবেন না বা কাজ করবেন না। 9. তৈরি পোশাক শিল্প সহ দেশের সকল কলকারখানা বন্ধ থাকবে। 10. গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। 11. ব্যাংকগুলো শুধু রবিবার জরুরি লেনদেনের জন্য খোলা থাকবে। 12. পুলিশ সদস্যরা কোনো প্রোটোকল বা বিক্ষোভ দমনের দায়িত্ব পালন করবেন না, শুধু থানায় নিয়মিত দায়িত্ব পালন করবেন। 13. 1 টাকাও পাচার হবে না এবং কোনো অফশোর লেনদেন হবে না। 14. বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য কোনো বাহিনী ব্যারাকের বাইরে কোনো দায়িত্ব পালন করবে না। 15. আমলারা সচিবালয়ে যাবেন না, জেলা প্রশাসক বা উপজেলা কর্মকর্তারা অফিসে যাবেন না। বিলাসবহুল পণ্যের দোকান, শোরুম, হোটেল মোটেল সম্পূর্ণ বন্ধ থাকবে। 1 দফার এই ঘোষণার পর রাগে ক্ষোভে উন্মত্ত হয়ে দেশ জুড়ে পৈশাচিক হামলা চালায় ফ্যাসিবাদের দোসররা। দুপুরে কুমিল্লার রেসকোর্স এলাকায় তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি ও হামলা চালায়। নোয়াখালী জিলা স্কুলের সামনে তৎকালীন আওয়ামী লীগের সশস্ত্র গুন্ডারা বিক্ষোভ মিছিলে অতর্কিতে ছড়া গুলি ছোড়ে, যাতে শতাধিক মানুষ রক্তাক্ত হন। সবচেয়ে ভয়াবহ রূপ নেয় বগুড়া শহর। বগুড়ায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বারবার সংঘর্ষ হয় এবং পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। সাতমাথা, দ্য সার্কিট হাউস মোড় ও জেলখানা মোড় সহ পুরো বগুড়া রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে অন্তত 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। গাজীপুরেও পুলিশের হামলায় একজন বিক্ষোভকারী শহীদ হন। এর জবাবে চট্টগ্রামে বিক্ষুব্ধ জনতা তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দেয় এবং তৎকালীন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলন করে স্বীকার করতে বাধ্য হন, এই আন্দোলন আর ছাত্রদের নেই, এটি পুরোপুরি রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। অন্যদিকে রংপুরে আবু সাইদ হত্যার দায়ে 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 3রা অগস্ট আন্তর্জাতিক পরিমণ্ডলেও খুনি হাসিনার ওপর চূড়ান্ত চপেটাঘাত নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রে 22 জন সিনেটর ও কংগ্রেস সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে একটি জরুরি চিঠি লিখে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের ওপর নিষেধাজ্ঞা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান। একই সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজে সাংবাদিকেরা 4 সাংবাদিক হত্যার বিচার চেয়ে তৎকালীন সরকারের পদত্যাগ দাবি করেন। আন্তর্জাতিকভাবে একঘরে এবং সেনানিবাসের সমর্থন হারিয়ে শেখ হাসিনা 3রা অগস্ট গভীর রাতে গণভবনে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের নিয়ে প্রায় 3 ঘণ্টার এক বৈঠক করেন। বৈঠকে উপাচার্যরা অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার নির্লজ্জ অঙ্গীকার ব্যক্ত করলেও ততদিনে রাজপথে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বীর ছাত্র জনতা। 3রা আগস্ট 2024 বা মুক্তিকামী বাঙালির ইতিহাসের অমর 34শে জুলাই। দিনটি চিরকাল মনে করিয়ে দেবে, যখন একটি দেশের পুরো জাতি এক হয়ে স্বৈরাচারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে 1 দফা ঘোষণা করে, তখন পৃথিবীর কোনো শক্তি সেই জনস্রোতকে থামাতে পারে না। শহীদ মিনারের সেই লক্ষ লক্ষ মানুষের বজ্রমুষ্টি আর 1 দফার আওয়াজই মূলত পরের দিনগুলোর মহাবিপ্লব এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়েছিল।